সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ বুধবার ৭ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, ২০ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ। পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু। হবিগঞ্জের বানিয়াচং ও লাখাই উপজেলায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার 19 এপ্রিল দুপুর ও বিকেলে পৃথক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের হারুন খানের পুত্র রায়হান মিয়া ও লাখাই উপজেলার সজন গ্রামের দেলোয়ার মিয়ার কন্যা নুসরাত আক্তার। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, নুসরাত আক্তার নামে 7 বছরের শিশুটি বাড়ির পার্শ্ববর্তী খলায় অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় তার পরিবারের সদস্যরা কৃষিকাজে ব্যস্ত ছিল। খেলাধুলার এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, ইকরাম গ্রামের রায়হান মিয়া নামে ওই শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল এলাকা। হাওড়ে চলছে কৃষকদের হাহাকার। সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওড়পাড়ের মানুষ আতঙ্ক উৎকণ্ঠায় দিন পার করছে। সীমান্তের ওপার ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি থেকে ফসল বাঁচাতে হাওড় এলাকার কৃষক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। উপজেলাটি হাওড় অধ্যুষিত হয়, এখানে বছরে একটি মাত্র ফসল ফলে। আর এই ফসল ফলাতে হাওড়পাড়ের মানুষকে কঠোর পরিশ্রমের পাশাপাশি রীতিমতো যুদ্ধ করতে হয়। সারা বছর অপেক্ষার পর যখন গোলায় ধান তুলবে কৃষক, ঠিক সেই মুহূর্তে একে একে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে সব হাওড়। এতে দিন দিন হাওড়ে বেড়ে চলেছে কৃষকের হাহাকার। অস্বাভাবিকভাবে প্রাণী বৃদ্ধির কারণে রোববার রাতে দিরাই উপজেলার জগতলি ইউনিয়নে সাতবিলা বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। সোমবার তলিয়ে যায় হুরা মন্দির হাওরের আধা পাকা দান। সাতবিলা বাঁধ ভেঙে ও কামারখালী নদীর তীর উপচে পানি ঢুকতে থাকে। এর আগে রবিবার রাতে বাঁধ ভাঙার খবর শুনে স্থানীয় কৃষক দিশেহারা হয়ে মাইকে ঘোষণা দিয়ে বাঁধ রক্ষার প্রাণপণ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি। তলিয়ে যায় হাওরের 11,000 হেক্টর বড় জমির ফসল। বুধবার 20 এপ্রিল সরেজমিন একাধিক স্থানীয় কৃষকদের সাথে আলোচনা করে জানা যায়, হুরা মন্দির হাওরে হাইব্রিড জাতীয় ধান না পাকায় তারা কাটতে পারেনি। এরপরও আধা পাকা ধান প্রায় 30 থেকে 40% কাটা হয়েছে। অনেকেই কাঁচিও চালাতে পারেননি। রোববার সন্ধ্যায় বাঁধ ভেঙে নিমিশেই তলিয়ে যায় তাদের একমাত্র ফসল। এদিকে কিছু ফসল পানিতে ভেসে থাকতে দেখা যায়, যা কৃষক পরিবারের পুরুষ মহিলারা মিলে তুলে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কৃষকরা বলেন, তাদের অনেকেই হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই সর্বনাশায় ঢলের পানি সব নিয়ে গেল। কৃষক সমরুল ইসলাম জানান, হুরা মন্দিরা হাওরে আমি 60 কেয়ার জমি চাষ করেছিলাম। 10 কেয়ার জমি কাটছি, বাকি জমির ধান চোখের সামনেই তলিয়ে গেছে। এখন নিজেই খাবো কি আর পালিত গরুগুলোকেই কি খাওয়াবো? নারায়ণকুড়ি গ্রামের কৃষক মিলন মিয়া জানান, 15 কেয়ার জমি করেছিলাম, 5 কেয়ার জমি মাত্র কেটেছি, বাকি ধান কাটতে পারেননি। এদিকে দিরাই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, হুরা মন্দির হাওরের প্রায় 70% ধান কাটা হয়েছে। এখনো হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা অব্যাহত রয়েছে। জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, 42 নং PIC সাতবিলা বাঁধের আওতায় হুরা মন্দির হাওরে 12 হেক্টর জমির মধ্যে 40 থেকে 50% পাকা আধা পাকা ধান কাটা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। আমার চোখের সামনে বাঁধ ভেঙে পানি ঢুকছে, হাওড়ে তলিয়ে যাচ্ছে আমাদের একমাত্র সোনার ফসল। এর আগে 12 দিন পূর্বে 6 এপ্রিল পার্শ্ববর্তী চাপ্তির হাওরের বৈশাখীর বাঁধ ভেঙে তলিয়ে যায় 12,000 কৃষকের 4,500 হেক্টর ফসলি জমি। চোখের সামনে সোনার ফসল তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে হাওড় পাড়ের কৃষকের কান্না থামছে না। চাপ্তির হাওর ডুবে যাওয়ার পরদিন থেকে কমতে শুরু হয় কালিন সহ দিরাইয়ের নদ নদীর পানি। এতে ডুবে যাওয়া চাপ্তির হাওরের কিছু কিছু উঁচু জমির ভাসতে শুরু করে এবং পার্শ্ববর্তী রক্ষিত হাওরের কৃষকগণ অনেকটা আশান্বিত হন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী 10 এপ্রিল থেকে ভারতের মেঘালয় চেরাপুঞ্জির অতিবৃষ্টির পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদীতে অতিমাত্রায় পানি বৃদ্ধি পায়, যার কারণে সাতবিলা বাঁধ ভেঙে ও কামারখালী নদীর তীর উপচে পড়ে রবিবার রাতে 10:30টার দিকে পানি ঢুকে হাওর তলিয়ে যায়।
বজ্রপাতের কারণে সিলেটের আকাশ থেকে ঢাকায় ফিরল বিমান। বজ্রপাত, বাতাসের বেগ ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রানওয়েতে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রায় 40 মিনিট আকাশে ওড়ার পর ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে গেছে। বুধবার 20 এপ্রিল রাতে এই ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি জানিয়েছে। বৈরী আবহাওয়া, বজ্রপাত ও বৃষ্টির কারণে ঢাকা থেকে সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না গিয়ে মাঝপথ থেকে ফিরে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, রাত 11:40 বিমানের BG3239 ফ্লাইটটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সিলেট থেকে যাত্রী নিয়ে সৌদির রিয়াদে যাওয়ার কথা ফ্লাইটটি, তবে সিলেট বিমানবন্দরের 90 কিলোমিটার আগে আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। পরবর্তীতে কোথাও অপেক্ষা না করে সরাসরি ফিরে আসে ঢাকায়। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মধ্যরাতে গুড়িয়ে দেওয়া হলো বন্দর বাজারের সেই রিকশা লেন। নগর ভবন, সিটি সুপারমার্কেট ও সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনে সড়কে যানজট কমাতে রাস্তায় গার্ড ওয়াল দিয়ে আলাদা রিকশা লেন তৈরি করেছিল সিলেট সিটি কর্পোরেশন। এই লেনের মাধ্যমে এখানের সড়ক ও ফুটপাত হকার মুক্ত করাও ছিল সিসিকের আরেকটি উদ্দেশ্য। কিন্তু মঙ্গলবার 19 এপ্রিল দিবাগত মধ্যরাতে হঠাৎ গুড়িয়ে দেওয়া হলো সেই রিকশা লেনের জন্য স্থাপন করা রাস্তার গার্ড ওয়াল। ফলে নগর ভবন, সিটি সুপারমার্কেট ও সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনে 7 মাস আগে তৈরি করা সেই লেন এখন আর নেই। তবে কি কারণে হঠাৎ সেই লেন সরিয়ে ফেলা হলো সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বক্তব্য জানা যায়নি মধ্যরাত হওয়ার কারণে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনে গিয়ে দেখা যায় সিসিকের তৈরি করা সেই রিকশা লেনের গার্ডওয়াল হাতুড়ি দিয়ে ভাঙছেন কয়েকজন শ্রমিক। আর ভাঙা ইট সিসিকে ট্রাকে তুলে সরিয়ে ফেলা হচ্ছে। শ্রমিকরা জানান, সিসি কর্তৃপক্ষের নির্দেশেই তারা এই গার্ডওয়াল ভাঙছেন। নগর ভবন, সিটি সুপারমার্কেট ও সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনের ফুটপাত এবং রাস্তা থেকে ভ্রাম্যমাণ দোকানদারদের কিছুতেই যেন সরাতে পারছিল না সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রতিদিনই অভিযান, প্রতিদিনই পুলিশ, সিসি কর্মী এবং হকারদের মধ্যে চলছিল লুকোচুরি খেলা। এ সড়ক পুরোপুরি দখলমুক্ত করতে এবং এখানের যানজট কমাতে গত বছরের জুলাই মাসের প্রথম দিকে সিসিক মেয়র আরিফ নেন ভিন্ন এক উদ্যোগ। নগর ভবনের সামনে থেকে লালদিঘির পার রাস্তা প্রবেশের মুখ পর্যন্ত সড়কের পাশ দিয়ে 1.5 ফুট উচ্চতার গার্ডওয়াল স্থাপন করে আলাদা লেন তৈরি করে সিসি। গার্ডওয়াল স্থাপন শেষে 19 জুলাই লেনটি চালু করা হয়। এ সময় এর ভিতর দিয়ে রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল চলাচল শুরু করে, আর অন্যান্য গাড়ি চলাচল করে মূল সড়ক দিয়ে। লেনের ভিতরে জায়গা 4 ফুট রাখা হয়। রিকশা, ভ্যান যাতে লেনের ভিতর দিয়ে চলাচল করে সেজন্য 2 মাথায় কর্মী নিয়োজিত রাখে সিসি। যে সকল রিকশা লেনের ভিতর দিয়ে যেতে আগ্রহী নয় সেগুলোকে ভিতর দিয়ে চলাচল করতে বাধ্য করেন সিসি কর্মীরা। ওই সময় সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর বাংলাভিউকে বলেন, নগর ভবন, সিটি সুপারমার্কেট ও সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনের রাস্তার অর্ধেকের বেশি জায়গা দখল করে হকাররা মালামাল বিক্রি করেন। ফলে এই স্থানে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। নগরবাসী এবং এই সড়কে চলাচলকারীদের পোহাতে হয় সীমাহীন ভোগান্তি। এ স্থান হকার মুক্ত করে মানুষের ভোগান্তি দূর করতে নগর ভবনের সামনে থেকে লালদিঘির পার রাস্তায় প্রবেশের মুখ পর্যন্ত সড়কের পাশ দিয়ে 10 ইঞ্চি পুরো 1.5 ফুট উচ্চতার গার্ডওয়াল স্থাপন করে লেন তৈরি করেছিল সিসি। লেনের ভিতরে 4.5 ফুট জায়গা রাখা হয়েছে। এ লেন দিয়ে অনায়াসে রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল চলাচল করবে, আর অন্যান্য গাড়িগুলো চলাচল করবে মূল সড়ক দিয়ে। কিন্তু মেয়র আরিফের এই কৌশল বেশি দিন কাজ করেনি। কিছুদিনের মধ্যে সেই লেন সহ রাস্তার অর্ধেক জুড়ে আবার ফিরে আসেন হকাররা। ফলে স্থানে আগের চাইতেও আরো বেশি যানজট দেখা যায় বিশৃঙ্খলা। সিসি কর্মীদের রেখেও রিকশা, ভ্যান মূল সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়। সর্বোপরি একদিনের জন্য নগর ভবন, সিটি সুপারমার্কেট ও সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনের ফুটপাত এবং রাস্তা থেকে সরানো যায়নি হকারদের। এ অবস্থায় 7 মাস পর সরিয়ে ফেলা হলো সিসিকের অপরিকল্পিত সেই রিকশা লেন। আসছি জাতীয় খবরে। আবেদন খারিজ, দেশে বন্ধ থাকবে পাবজি গেম। দেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি গেম বন্ধে আদেশ প্রত্যাহার চেক করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে পাবজি সহ ক্ষতিকারক সব অনলাইন গেমস বন্ধে আদেশ বহাল থাকছে। বুধবার পাবজির পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রক্সিমা বেটা পিটিই লিমিটেডের করা আবেদন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি হিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন। আদালতে প্রক্সিমা বেটা পিটিই লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী সামির সাত্তার, রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।
আইনজীবী হুমায়ুন কবির পল্লব জানান, গত বছরের 16 আগস্ট দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকারক সব গেম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর পাবজির পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রক্সিমা বেটা পিটিই লিমিটেড আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে, যেটি আজ খারিজ করে দেন। ফলে পাবজি গেম সহ ক্ষতিকারক সব অনলাইন গেমস বন্ধের নির্দেশ বহাল থাকছে। এর আগে এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত বছরের 16 আগস্ট দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকারক সব গেম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর 25 আগস্ট এসব গেমস বন্ধের খবর আসে। ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী। আগামী 25 এপ্রিল বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন। 3 দিনের এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন। শুনবেন তাদের উপর কিভাবে মিয়ানমারের জনতা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের উপর পড়ছে তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছেও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। সূত্র আরও জানায়, সুন্দরবন ভ্রমণ মূলত মেরি এলিজাবেথ ডোনাল্ডসনের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। জলবায়ু পরিবর্তন সেখানে কি কি ধরনের সংকট তৈরি করছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করছে সেটি প্রত্যক্ষ করবেন তিনি। আসছি আন্তর্জাতিক খবরে। বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় তদন্তের আশ্বাস, শ্রীলঙ্কায় কারফিউ অব্যাহত। এক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় আরও উত্তপ্ত শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবারও কেন্দ্রীয় অঞ্চলে কারফিউ জারি রেখেছে পুলিশ। আজ বুধবার শ্রীলঙ্কার সরকার বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। জানা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে মঙ্গলবার এক বিক্ষোভকারী নিহত হন। পরে রামবুক্কানায় শহরের পুলিশ কারফিউ জারি করে। শ্রীলঙ্কার পুলিশ প্রধান গণমাধ্যমকে বলেন, আমি এরই মধ্যে রামবুক্কানার ঘটনায় একটি তদন্ত শুরু করেছি। গতকাল মঙ্গলবারের বিবৃতিতে পুলিশ জানিয়েছিল, রাজধানী কলম্বো থেকে 95 কিলোমিটার দূরের শহর রামবুক্কানায় বিক্ষোভকারীরা একটি ডিজেল ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দেয়। এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। লঙ্কান পুলিশ প্রধান আরও বলেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলছি এই ঘটনায় কঠোর পক্ষপাতহীন তদন্ত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশও বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি তেল, খাদ্য, ওষুধ সহ নানা ধরনের সংকটে ভুগছে শ্রীলঙ্কা। বর্তমানে সরকারের পতনের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুদ্ধবিমান সহায়তা পেয়েছে ইউক্রেন, মন্তব্য পেন্টাগনের। ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধবিমান সহ ক্ষতিগ্রস্ত বিমান উড্ডয়নের জন্য মেরামতের যন্ত্রাংশ সহায়তা পেয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে। রাশিয়ার আগ্রাসনের প্রায় 2 মাস পরও বিমান বাহিনীকে কেবল সক্রিয় নয়, বিমান মেরামতের সক্ষমতা দেখিয়ে সামরিক বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে ইউক্রেন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি ইউক্রেনকে কোন দেশগুলো বিমান সরবরাহ করছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দেননি। তবে ইউক্রেন নতুন বিমান পেয়েছে সেই তথ্য স্বীকার করে বলেছেন, ইউক্রেনের কাছে 2 সপ্তাহ আগের চেয়ে বেশি পরিচালনাযোগ্য যুদ্ধ বিমান রয়েছে। এক সংবাদ ব্রিফিংয়ে জন কির্বি বিশদ বিবরণ ছাড়াই বলেন, ইউক্রেন অতিরিক্ত উড়োজাহাজ এবং বিমানের যন্ত্রাংশ পেয়েছে, তবে ওয়াশিংটন কিয়েভকে কোনো বিমান সরবরাহ করেনি বলে জানান তিনি। তার ভাষায়, আমরা অবশ্য অতিরিক্ত যন্ত্রাংশ সহায়তা করেছি যা তাদের বিমান মেরামতে সহায়তা করবে, কিন্তু আমরা পুরো বিমান প্রদান করিনি। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিমান না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার তৈরি হেলিকপ্টার হস্তান্তর করার পরিকল্পনা ঘোষণা করেছে, যা একসময় আফগানিস্তানে পাঠানোর উদ্দেশ্য ছিল। যুদ্ধের 50 দিনেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিমানের বহর মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সরবরাহ করা পোর্টেবল, কাঁধ থেকে চালিত সারফেস টু এয়ার মিসাইল সহ বিমান প্রতিরক্ষার কারণে রাশিয়ার সঙ্গে আকাশে আংশিকভাবে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে। এর মাধ্যমে রুশ সেনাদের বিরুদ্ধে তারা কার্যকর স্থল অভিযান চালানোর সুযোগ পেয়েছে। রুশ বাহিনী যদি ইউক্রেনের আকাশে আধিপত্য পেত, তাহলে তারা সহজভাবে ইউক্রেন সেনাদের আক্রমণ প্রতিহত করতে পারত। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলাভিউর পর্দায়।